তিন উপায়ে বাজারে ছড়িয়ে পড়ছে নকল কসমেটিক্স, বাদ পড়ছে না বিউটি পার্লার, ফুটপাত কিংবা অনলাইনও। থেকে ব্র্যান্ডের দোকান থেকে যদি আমরা কোনো কিছু কিনি তো সেটা দেখা যাচ্ছে আমাদের স্কিনে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। অনলাইনে অনেক বড় বড় প্রোডাক্টস বের হয়েছে, প্রাইস কম দিয়ে কেনার পরে আপনার ওইটা ডুপ্লিকেট হয় এবং ডেট থাকে না। তো ফুটপাতে ব্যবসা করি, ওই লট যা হাঁপাই এডি কিনি। চর্মরোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা, মায়েদের অপরিপক্ক সন্তান জন্মদানের আশঙ্কা। যখন আমরা লিপস্টিক লাগাই জিনিসগুলি খুব তাড়াতাড়ি শরীরের ভিতরে ঢুকে যায়, বডির হরমোনগুলি ব্যালেন্সটা নষ্ট করে ফেলে, ডিসরাপশন করে। দেখা যাচ্ছে একটা বেবি কনসিভ করতে পারছে না। লোকবল সংকটের দোহাই দিয়ে মনিটরিংয়ে দুর্বলতার কথা স্বীকার বিএসটিআই এর। রুট লেভেল যেটা আপনি বলছেন, যেখানে এটা তৈরি হচ্ছে সেখানে যদি আমরা এটা করতে পারতাম তাহলে এটা আমাদের সাকসেস আসতো। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার নাশকতার 3টি সহ 4 মামলা স্থগিতই থাকবে, আপিল বিভাগের আদেশ। হাইকোর্টেই হবে মামলার নিষ্পত্তি। গণধর্ষণ মামলায় জেলে বসে কারারক্ষীদের সহায়তায় বিচারকের রায় বদলে দিল আসামি। ধরা পড়ল উচ্চ আদালতে 4 জনের বিরুদ্ধে মামলার নির্দেশ। আবারও বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও, জোর দিচ্ছে সচেতনতার ওপর। শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে, সবাইকে আগাম প্রস্তুতি রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আন্তরিকভাবে কাজ করার জন্যই দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং একদিন পরই ফের বন্ধ এলসিকৃত পেঁয়াজ আমদানি। বন্দরে আটকে থাকায় পচে গেছে টনকে টন। ২৫০০ টাকার বস্তা বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। তিন উপায়ে বাজারে ছড়িয়ে পড়ছে নকল কসমেটিক্স, বাদ পড়ছে না বিউটি পার্লার, দোকান, ফুটপাত বা অনলাইন। ক্রেতাদের জন্য আসল নকল বোঝা দেয়। এ অবস্থায় বাধ্য হয়েই এসব নকল প্রসাধনী ব্যবহার করছেন তারা। চিকিৎসকরা বলছেন এতে স্কিন ক্যান্সার থেকে শুরু করে দীর্ঘমেয়াদী রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। যথেষ্ট মনিটরিং না থাকার কথা স্বীকার করে প্রয়োজনীয় লোকবলের অভাবের অজুহাত বিএসটিআই এর। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। নকল কসমেটিক্স তৈরির কারখানা বলা হয় পুরান ঢাকার সেই চকবাজার। দোকানগুলোর পণ্যের সমাহার থেকে বুঝে উপায় নেই যে এখানেই তৈরি হচ্ছে বিশ্বের নামি দামি সব কোম্পানির পণ্য। বিক্রেতাদেরকে জিজ্ঞেস করলে তাদের ভাব এমন যেন নকল পণ্য কি তারা জানেনই না। তবে কেউ কেউ স্বীকার করেছেন নকল পণ্য বিক্রির কথা। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানেও উঠে আসে এসব চিত্র। আপনার চকবাজার থেকে আমার টুকটাক কালেকশন করতে হয়, যেটা আপাতত বন্ধ, কিছু করার তো নাই। যেটা শর্ট পড়ে আমার চকবাজার থেকে এটা নিয়ে এসে। অনলাইন কসমেটিক্সের প্রতিষ্ঠানে গিয়েও দেখা যায় একই চিত্র। প্রতিষ্ঠানের গোডাউনে কত রকমের পণ্য আছে তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও জানেন না। যেসব পণ্য বিক্রি করছে তার কোনোটিরই নেই বিএসটিআই এর অনুমোদন। সময় সংবাদের মুখোমুখি হয় নকল কসমেটিক্স ব্যবসায়ী। জানান নকল পণ্য উৎপাদনের পরে সরবরাহ করা হয় 3 ভাবে। কিছু পণ্য কিনে নেয় পার্লার ব্যবসায়ীরা, আবার কিছু পণ্য চলে যায় বিভিন্ন মার্কেট বা ফুটপাতে, আরেকটি অংশ চলে যায় অনলাইনে। 3 ভাগে এই ব্যবসাটা করি। এক ভাগে এটা প্রস্তুত করে, আরেক ভাগে সংগ্রহ করে, আরেক ভাগে আর কি সাপ্লায়ার। আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স থাকে, সেই সোর্সদের সাথে আমাদের হাত আছে। তাদেরকে প্রত্যেক মাসে আমরা একটা অ্যামাউন্ট দেই। তার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে যে কোনো অভিযানে আমাদেরকে ইনফর্ম করে দেয়, আর সেই ইনফর্ম অনুযায়ী আমরা সতর্ক হয়ে যাই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে বেশি মুনাফার আশায় বিভিন্ন উপায়ে পণ্যগুলো নকল করে বাজারজাত করছে চক্রগুলো। চিকিৎসকরা বলছেন এসব নকল বা ভেজাল কসমেটিক্স ব্যবহারে স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি সন্তান সম্ভাবনা মায়েদের অপরিপক্ক সন্তান হওয়ারও আশঙ্কা থাকে। স্লোলি এটা জমতে থাকে শরীরের ভিতরে। জমে গিয়ে অনেক সময় অনেকগুলি প্রোডাক্টস, অনেকগুলি কেমিক্যালস আমাদের লিভারে গিয়ে জমে যায়। আমাদের কিছু রিপ্রোডাক্টিভ অর্গানস যেগুলি থেকে আমাদের ধরেন পুরুষদের মধ্যে যেগুলি তৈরি হয়, স্পার্ম তৈরি হয়,
বা মহিলাদের মধ্যে যে ওভারি থেকে ডিম রিলিজ হয় ওখানে গিয়ে এটা এফেক্ট করে। অসহায়ত্ব প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই বলছে, নিজস্ব মনিটরিং ব্যবস্থা না থাকায় সাধারণ ক্রেতাদের অভিযোগের উপর ভিত্তি করেই অভিযান করতে হচ্ছে তাদের। তারপর আমাদের কাছে তো আসলে তো ডিটেকটিভ ব্রাঞ্চ নাই, আমাদের তথ্য উপাত্ত দেয়, তাহলে আমরা এগুলো রেখি করে এগুলো দেখে আসি এবং তারপরে আমাদের লোক যায় এটাকে বাজেয়াপ্ত করে এবং ধ্বংস করে এবং জেল জরিমানা সবই করে। এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে ঠেকানো যাবে না নকল পণ্যের উৎপাদন এবং সরবরাহ বলেও জানান তিনি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার নাশকতার ৩ ও মানহানির ১ মামলায় কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ইমন আলীর নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে। এই ৪ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৩টি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের মামলাও রয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো করা হয়। এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ। এছাড়া বিএনপি নেতা হাবিবুন্নবী খান সোহেল ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে হওয়া নাশকতার আরও ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। মামুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আজকে যে মামলাগুলো কার্যক্রম হাইকোর্টের যে স্থগিতাদেশ যেটি বহাল রেখেছেন আপিল বিভাগ, সেই আবেদনটি অর্থাৎ এই মামলাগুলো সচল চেয়ে কিন্তু ২০১৭ সালে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। এর ৩ বছর পরই কিন্তু আজকে এই মামলাগুলো শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে এবং শুনানি শেষে আপিল বিভাগ যেটি বলেছেন যে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে এবং এই মামলাগুলোর কার্যক্রম স্থগিতাদেশ বা এই মামলাগুলো কেন বাতিল করা হবে না এই জানতে চেয়ে যে ২০১৭ সালে যে রুলটি দিয়েছেন হাইকোর্ট, সেই হাইকোর্টের রুলটি দ্রুত শুনানি করতে বলা হয়েছে। অর্থাৎ এই মামলাগুলো সচল হবে কি হবে না সেটি নির্ভর করছে যখন হাইকোর্টে এই মামলাগুলোর রুল শুনানি হবে, তখনই কিন্তু এই মামলাগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে। আর বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন যে ২০১৪ সালের নির্বাচনের আগে পরে সারা দেশে এবং বিশেষ করে ঢাকা শহরে যে জ্বালাও পোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই অভিযোগেই কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে যে বেগম খালেদা জিয়াকে এই মামলাগুলোতে এজাহারভুক্ত আসামি না করা হলেও কিন্তু চার্জশিটে হুকুমের আসামি করা হয়েছে, যার ফলে তারা বলছেন যে বেগম জিয়ার হুকুমেই সেই সময়ে জ্বালাও পোড়াও হয়েছিল এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়েছিল এবং বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছিল। যাই হোক, এই বিষয়টি নিষ্পত্তি হবে হাইকোর্টে যখন এই মামলাগুলোর সচল চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছেন সেটি যখন নিষ্পত্তি হবে তখন কিন্তু এই মামলাগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তো আজকে যে 4টি মামলা হয়েছে, 4টি মামলার মধ্যে 3টি নাশকতার মামলা, একটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। যে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া ২০১৫ সালে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের একজন আইনজীবী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। তো আজকে যে 4টি মামলার স্থগিতাদেশ বহাল থাকতো, এটি নিয়ে 3 দফায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া প্রায় 12টি মামলার কার্যক্রম স্থগিত থাকলো। তো এই ছিল মামুন হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। বেগম খালেদা জিয়ার নাশকতার ৩ ও মানহানির ১ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সে বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। গণধর্ষণ মামলায় বিচারকের রায় বদলে দিলেন আসামি। কারারক্ষীদের সহায়তায় জেলে বসে রায় জালিয়াতি করার এ ঘটনা ধরা পড়েছে উচ্চ আদালতে। আদালত বিষয় প্রকাশ করে জালিয়াত চক্রের 4 সদস্যের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। 8 বছর আগে অস্ত্রের মুখে গণধর্ষণের শিকার হন ঝিনাইদহের নার্গিস বেগম। এরপর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতে থাকে আসামিরা। টাকা না দেওয়ায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় আসামিরা। এতে আত্মহত্যা করেন নার্গিস। এই ঘটনায় করা মামলায় গত বছর 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে আসামি কবির বিশ্বাস খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। আদালতে জমা দেওয়া আবেদনে দেখা যায় গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি খটকা লাগে আদালতের। রায় প্রদানকারী বিচারককে শোকজ করে জানা যায় যাবজ্জীবনের রায় পাল্টিয়ে 7 বছর দেখানো হয়েছে। কবির বিশ্বাসের বয়স 65 বছর, সুতরাং 65 বছর বয়স বিবেচনায় তার সাজা 7 বছর করা হলো। ওখানে 7 বছর সাজা দেওয়ার কোনো সুযোগ নাই।
আদালতের কাছে যখন প্রতীয়মান হলো যে এটা আইদার মিস্টেক অফ দি কোর্ট অথবা ডকুমেন্টসটা ফর্জ, তখন এই ট্রাইব্যুনালকে উনি শোকজ করলেন যে এটার উত্তর দেন। সব মিলে দেখা গেল সাজাটা যাবজ্জীবনই ছিল, বাট এই ডকুমেন্টসটা ফর্জ করে এই আপিলটা ফাইল করা হয়েছে, ওখানে 7 বছর লেখা হয়েছে। আইনজীবীরা জানান এই জালিয়াতির সঙ্গে 2 জন কারারক্ষী ও 1 জন তদবির কারক জড়িত। উচ্চ আদালত আদেশ দেন তাদের বিরুদ্ধে মামলা করার। কোর্টে যখন 7 বছর সাজা দেওয়া যায় না, 7 বছর সাজা কেন? সন্দেহ হলে তখন আমি লার্নের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আমার মেমো অফ আপিলের কপি দিলাম যে আপনি একটু খোঁজ নেন। খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে এই কাগজ সার্টিফাইড কপিটা ম্যানিপুলেটেড এবং কারা কারা এর সঙ্গে জড়িত তারা এগুলো উদ্ধার করে নিয়ে আসলো। রায় জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালত। যদিও জামিন ও রায় জালিয়াতির ঘটনা নতুন নয় উচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সবার আন্তরিক চেষ্টায় দেশে করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতে মহামারী পরিস্থিতি খারাপ হতে পারে, তাই আগাম প্রস্তুতি রাখতে হবে সবাইকে। সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভার্চুয়াল আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের অনুদান গ্রহণের কার্যক্রম। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের হাতে ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক তুলে দেন দেশের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট 165 কোটি 60 লাখ টাকার চেক দেয়া হয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। প্রধানমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় কাজ করে যাচ্ছে সরকার। সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি, ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের চাকরি হয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। তো সেখানে ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়। তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিকমতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে, অবিবেচনা করে কিছু করা হবে না, এটুকু ভরসা রাখবেন। একদিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে আগের এলসি করা পেঁয়াজ আমদানি। বেনাপোল, হিলি, ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দরে ঢোকেনি পেঁয়াজ বোঝাই ট্রাক। অন্যদিকে স্থলবন্দরগুলোই দিনের পর দিন আটকে থাকায় পৌঁছে গেছে বেশিরভাগ ভারতীয় পেঁয়াজ। দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে হিলি স্থলবন্দরে আসলেও পেঁয়াজের গুণগত মান নষ্ট হওয়ায় কিনছেন না কেউই। এতে লোকসানের ঝুঁকিতে রয়েছেন ব্যবসায়ীরা। জেলা ও ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নানা নাটকীয়তার পর আগের এলসিকৃত পেঁয়াজের কয়েকটি ভারতীয় ট্রাক শনিবার বাংলাদেশে প্রবেশ করলেও ছাড়পত্র না থাকায় আবারও বন্ধ হয়ে গেছে ভারতীয় পেঁয়াজ আমদানি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার কোনো পেঁয়াজ রপ্তানি করা হবে না। একই অবস্থা হিলি ও সোনা মসজিদ স্থলবন্দরেও। আগের এলসিকৃত পেঁয়াজ আমদানির অনুমতির পরও এমন টালবাহানায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কাগজপত্র জটিলতার কারণে বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং অনেক রপ্তানিকারক তাদের বিভিন্ন জায়গায় তাদের মালটা ফিরিয়ে নিয়ে গেছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে আগের এলসিকৃত পেঁয়াজ বোঝাই কোনো ট্রাক বাংলাদেশে ঢোকেনি। ওপারে এখনও অপেক্ষায় রয়েছে 18 থেকে 20টি ট্রাক। এ অবস্থায় আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় ভারতের অভ্যন্তরীণ বাজারেই কম দামে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন আমদানিকারকরা। এদিকে শনিবার আগের এলসিকৃত পেঁয়াজ দেশে আনা হলেও নতুন সংকটে পড়েন ব্যবসায়ীরা। লাখ লাখ টাকার পেঁয়াজ আমদানি করলেও গরমের মধ্যে বেশ কয়েকদিন বন্দরে আটকে থাকায় তার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এতে মাথায় হাত ব্যবসায়ীদের। পেঁয়াজে পচে যে দুর্গন্ধ, কাজ করার মতো সম্ভব নয়। পাটিপত্র কেউ ভিড়তেছে না বা কেউ আসতেছে না, এমন নেওয়ার কোনো লোক নাই। আমরা ওই দেশের সরকারকে ট্যাক্স দেই, এ দেশের সরকারকে ট্যাক্স দেই, অথচ একজন ইনপুটারকে বারবার হেনস্থা করার কারণটা কি? নষ্ট হয়ে যাওয়া পেঁয়াজ অনেকে বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন, আবার অনেকে নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছেন। আমি 7 বস্তা পেঁয়াজ নিলাম 50 টাকা করে। 100 টাকা পেঁয়াজের বস্তা, 5 বস্তার নিচে। এই ক্ষতিগুলো আমাকে কে দিবে, কার কাছে জানাবো? পূর্ব ঘোষণা ছাড়াই 14 সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ মামুন।
হিলি স্থল বন্দর দিয়ে মূলত যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বিশেষ করেই পেঁয়াজটা আমদানি হয়ে থাকে। আর এই পেঁয়াজ আমদানিকারকরা পর্যাপ্ত পেঁয়াজের চাই থেকে বাজার স্বাভাবিক রাখতেই কিন্তু মূলত পেঁয়াজের আমদানি করে থাকে। আপনি জানেন যে ভারত সরকার গত রবিবার ভারতে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। তখন থেকে ভারতের অভ্যন্তরে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক তারা আটকে যায় এবং বিভিন্ন জটিলতা তারা বিভিন্ন অজুহাত দেখায় তারা বন্ধ করে দেওয়ার পর সর্বশেষ গতকালকে কিন্তু 11 ট্রাকে 244 মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে। আর এই পেঁয়াজগুলি নেওয়ার পরে মূলত আমদানিকারকরা চরম একটা লোকসানের মুখে পড়েছে। পেঁয়াজগুলি পচন ধরেছে, পেঁয়াজগুলি এখানে তারা বিক্রি করতে পারছেন না, পাইকাররা এখানে ঘুরে যাচ্ছেন। এবং সবথেকে বড় কথা কি একটা বিষয় যে পেঁয়াজ দেখে যেখানে পাইকাররা সে পাইকাররা কিন্তু টাকা দিয়ে পেঁয়াজ কিনছেন না। আমরা সকাল থেকে দেখেছি যে প্রতি বস্তায় পেঁয়াজ এখানে বস্তায় বস্তায় পেঁয়াজ রাস্তার পরে তারা ফেলে রেখেছে, 50 থেকে 100 টাকা বিক্রি করছে এবং বাজারেও এর প্রভাব কিন্তু পড়েছে। ভালো পেঁয়াজগুলো যদি বলি আপনাকে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 বা 35 টাকা, সেগুলোও কিন্তু ছাল কাটা পেঁয়াজ। আর ভারতের অভ্যন্তরে যে পেঁয়াজগুলি আছে, তো এক কথা বলা যেতে পারে মামুন, মোটামুটি আজকে ভারত কিন্তু পেঁয়াজ টোটালি বন্ধ রয়েছে। কোনো পেঁয়াজ বাংলাদেশে বর্তমানে আমদানি হচ্ছে না। যে ট্রাকগুলি ভারতের অভ্যন্তরে আছে সেটা দাঁড়িয়ে আছে। আমি আমদানিকারকদের সাথে কথা বলি, তারা বলছে যে পেঁয়াজগুলি রাখার পরিবেশ নাই। যদি সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে যদি আজকে বা কালকে যদি পেঁয়াজগুলি তারা দেয়, সেক্ষেত্রে হয়তো পেঁয়াজগুলি নিয়ে যে দামি হোক তারা হয়তো কিছুটা হয়তো ক্ষতি পুষিয়ে নেবেন, তারা এমনটাই বলছেন। তারপরেও আরেকটা কথা তারা বলেছেন যে আজকেও ভারত হিলি, মানে ওটাও হিলি এটাও হিলি, ওই হিলিতে কিন্তু ব্যবসায়ীদের সাথে কিন্তু একটা জরুরি মিটিং চলছে। ওখানে তারা কিন্তু সে দেশের সরকারের সঙ্গে বা যারা জনপ্রতিনিধি আছে সেখানে কিন্তু কথা বলছেন যে এই পেঁয়াজগুলি তারাও কিন্তু এরা বিরক্তের মধ্যে পড়ে, স্থানীয়রা কিন্তু সে ট্রাক রাখতে চাচ্ছেন না, সেখানেও ট্রাক দিয়ে কিন্তু পানি ঝরছে, পেঁয়াজ পচে গেছে। যে সব কিছু মিলে মামুন আপাতত হিলস্থল বন্ধে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, পেঁয়াজের দাম কমেছে, আড়তগুলিতে পেঁয়াজ পর্যাপ্ত আছে, কিন্তু পেঁয়াজ দিয়ে চরম বিপাকে পড়েছে স্থানীয় ব্যাংকের আমদানিকারকরা। মামুন, হিলস্থল বন্দর থেকে ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ খবর। মামুন, একদিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে আগের এসি করা পেঁয়াজ আমদানি। সে বিষয়ে জানাতে হিলস্থল বন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। এদিকে হঠাৎ করেই বেড়ে যাওয়া পেঁয়াজের দাম আবার কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা অসন্তোষ এখনও কমেনি। বাজারে পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে অনেকটাই। রোববার রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারি দর আগের দিনের তুলনায় কমে বিক্রি হয় 75 থেকে 78 টাকায়। ভারতীয় পেঁয়াজ মিলছে 50 থেকে 55 টাকায়। তবে বাজারে ক্রেতা উপস্থিতি একেবারেই কম, তাই অনেকটা শুয়ে বসে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। দাম কমে আসায় লোকসানের কথা জানান তারা। আমরা যে দামে কিনে 1 টাকা লাভ করি, এখন বাজারে খাইতেছে না, আমাদের লস। আমরা লাভ করলে করি 1 টাকা, লস দিতেছি 5 টাকা। কিতা শূন্য কিতা নাই বলতেই বোঝা যায়। আজকে সকালে আমি দেখা গেছে 2 বস্তা পেঁয়াজ বিক্রি করছি। আজকে যেমন দেশি পেঁয়াজ কালকে আমরা 80 টাকা বিক্রি করছি, আজ 75 টাকা বিক্রি করতে আছি, কেজিতে 5 টাকা লস দিতে আছে। এদিকে দাম পড়তির দিকে থাকলেও 15 দিন আগের তুলনায় দ্বিগুণ পেঁয়াজের বাজার, তাই বাজার দর নিয়ে এখনো অসন্তোষ ক্রেতাদের মাঝে। একবারে আগে ছিল 40 টাকা 35 টাকা কেজি, 8-10 দিনের ভিতরে মাথায় অনেক বেড়ে গেছে। তো আমাদের মতো সাধারণ পাবলিক তো এরকম ভাবে চলতে পারবে না। 10 দিন 15 দিন আগে তখন ছিল কেজি ছিল 38 থেকে 40 টাকা, এখন আজকে নিচে 55-56 টাকা। এদিকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করা হয় কোনো কোনো বিক্রেতাকে। পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে দাম একেবারে আপনার মানে আগের পর্যায়ে নেই। এখন সর্বোচ্চ দেশি পেঁয়াজটা 74 টাকা বিক্রি হচ্ছে। আমরা আশা করছি যে 2-1 দিনের ভিতর এটা আপনার ঠিক হয়ে যাবে, আর যেগুলো মানে স্থিতিশীল অবস্থায় চলে আসবে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে অনলাইনে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি ক্রেতাদের অস্থির হয়ে পেঁয়াজ না কেনার আহ্বান জানান। যে আমাদের সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। সাধারণ মানুষের কাছে একটা মেসেজ আপনারা দেবেন, যেন কেউ অস্থির না হন, কেউ যেন প্যানিক বাইং এর কথা চিন্তা না করে, যা প্রয়োজন ততটুকুই যদি কেনে তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। আমাদের দেশে প্রচুর মজুদ আছে এবং যেটুকু শর্টফল আছে আশা করছি আমরা খুব শীঘ্রই সেটা দেশে পৌঁছবে। 1 মাসের মধ্যেই আমরা বলেছি টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে। অবস্থাটা আমাদের
হাতের মধ্যেই রয়েছে। আবারও বিশৃঙ্খল রাজধানীর গণপরিবহন ব্যবস্থা। নির্দেশনা থাকলেও অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনসাধারণকে মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর অবস্থানে ডিএমপির ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। এবছরের মার্চের মাঝামাঝি করোনার প্রাদুর্ভাব বাড়লে ঘরবন্দি হন সাধারণ মানুষ। সড়কে শূন্যের কোটায় নেমে আসে যানবাহনের সংখ্যা। তবে সরকারি নির্দেশনায় শৈথিল্য আসলে দীর্ঘ 6 মাসেরও বেশি সময় পর আবারও পুরনো চেহারায় নগরের সব সড়ক। কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলেও চাপ বেড়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে, তীব্র হচ্ছে যানজট। বিগত সময়ের ট্রাফিক ব্যবস্থাপনায় ঢিলেঢালা ভাবকে পুঁজি করে এখনো শৃঙ্খলায় ফেরেনি অনেকেই। যারাও মানছেন তারাও দুষছেন একে অপরকে। এই করোনাকালীন সময়ে যে ব্যবস্থাটা নিয়েছি মূলত এটা যদি অব্যাহত থাকে ডেফিনেটলি এটা আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে পারব। আমার গাড়িতে অলরেডি 2 জনে আছে, এর বেশি আমরা স্বাস্থ্যবিধি মেনে নিচ্ছি না যাত্রী। সাধারণ নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই সচেতন হই, তাহলে অবশ্যই এটা সবার জন্যই ভালো। শর্ত থাকলেও গণপরিবহনে এখনো চোখে পড়ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও। অজুহাত ছিল বরাবরের মতোই। এতক্ষণ মাস্ক পরেন না কেন? মাস্ক ছিল না। কেন? বাসায় রেখে যেত তাই। অনেকে পড়তেছে না, অনেকে বিভিন্ন এক্সকিউজ দেখায়। আমরা মাস্ক ছাড়া যাচ্ছি উড়াই না। তাদের মাস্ক পরে চলতে হবে, নাহলে তাদেরকে ফাইন করা উচিত। ট্রাফিক পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তায় প্রেশার আগে থেকে অনেক বেশি বাড়ছে, আমরা এগুলো এখন চেক করতেছি, আমরা ফল পাচ্ছি, আইনগত ব্যবস্থাও নিচ্ছি। মোটামুটি যান চলাচল করোনার আগে যেমন ছিল সেরকম প্রায় স্বাভাবিকের পর্যায়ে আছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে যেরকম করতাম সেরকমই কাজ করে যাচ্ছি। ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, মানবিক কারণে কয়েক মাস ছাড় দেওয়া হলেও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছেন তারা। করোনার আগে যে ডেপ্লয়মেন্টটা ছিল সেই ডেপ্লয়মেন্টই কিন্তু এখন আছে, একদম অ্যাজ ইউজুয়াল ডেপ্লয়মেন্ট চলে এসছে। করোনার কারণে হয়তো অল্প একটু হয়েছিল, এখন শৈথিল্য নাই। আমরা বলবো যে ট্রাফিকের একদম ফুল সুইং এ কাজ করতেছে। সড়কের শৃঙ্খলা ও গণপরিবহনে সামাজিক স্বাস্থ্যবিধি নিশ্চিতে জনসাধারণের ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে মনে করে ট্রাফিক বিভাগ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের 16 তলায় আগুনে পুড়ে গেছে একটি আইটি প্রতিষ্ঠানের কার্যালয়ের একাংশ। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সকাল 11টার পর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে 16 তলায় একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দুপুর 12:15টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। কোনো তলায় আগুন লাগছে এটা বলার পরে আমরা সবাই কলিগ যারা ছিল সবাইকে ইনফর্ম করে আমরা সাথে সাথে বের হয়ে যাই। আস্তে আস্তে অনেক লোক ভিতর থেকে নেমে আসলো, নেমে আসার পরে ফায়ার সার্ভিস আসলো, আসার পরে আমাদের সবাইকে বললো যে আপনারা সরে যান, আমরা কাজ করতেছি। কর্পোরেট অফিস ছিল, তো এখানে নির্মাণ কাজও চলছিল, তো আগুন কিভাবে লেগেছে আমরা তদন্ত সাপেক্ষে, এটা তদন্ত কমিটি অধিদপ্তর থেকে হবে, তখন তদন্ত কমিটি বের করবে কি কারণে আগুন লেগেছে। দুপুরের সময় আরও থাকছে। সম্ভাব্য শ্রীলঙ্কা সফর সামনে রেখে টিম হোটেলে জাতীয় দলের ক্রিকেটাররা বিকেল 3টায় শুরু আনুষ্ঠানিক দলীয় অনুশীলন। দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার পক্ষ থেকে জানানো চিকিৎসা এবং আইনজীবীর সঙ্গে দেখা করার আবেদনের বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার সকালে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে প্রদীপের জামিন আবেদনের পাশাপাশি আরও 2টি আবেদন জমা দেন তার আইনজীবীরা। এর মধ্যে রয়েছে প্রদীপকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো এবং মামলার সুবিধার্থে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করা। প্রথমেই অনুষ্ঠিত হয় জামিন শুনানি। এই সময় আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে তা নামঞ্জুর করেন। তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমার জামিন নামঞ্জুর আবেদন করেছে মাননীয় আদালত শুনানি অন্তে আসামির পক্ষের আবেদন নামঞ্জুর করেছেন। প্রদীপের স্ত্রী চুমকি কারণের 3,95 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দুজনকে আসামি করে দুদকের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন বাদী হয়ে 23শে আগস্ট এ মামলা দায়ের করেছিলেন।
মামলায় প্রদীপ 2 নম্বর আসামি। আর গত 6 আগস্ট থেকে 15 দিনের রিমান্ডে র্যাব হেফাজতে এবং পরবর্তীতে কক্সবাজার ও চট্টগ্রাম কারাগারে রয়েছেন প্রদীপ। বর্তমানে প্রদীপ অসুস্থ বলে দাবি করেন তার আইনজীবী। জামিন শুনানির পর আসামি পক্ষের বাকি 2টি আবেদনের শুনানি শেষে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন আদালত। আগামী 13ই অক্টোবর দুদককে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোর্ট বলছে যে হ্যাঁ ওনারা পিটিশন দিচ্ছে, তাহলে স্যার অ্যাজ পার জেল কোড অন্যান্য আসামিরা যে সুবিধা পায় অসুস্থ হলে ওনারাও পাবে। জামিনের আবেদন সেটা এখন এই পর্যন্ত বলা যায় না, এখন জামিনের পর্যায়ে এটা মঞ্জুর করার মতো কোনো ইয়ে নাই, তো জজ সাহেব বাহাদুর এটা খারিজ করে দিয়েছেন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তারে থাকা টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কক্সবাজার কারাগার থেকে এনে গত 14ই সেপ্টেম্বর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরুর কথা থাকলেও আবরারের বাবা অসুস্থ থাকায় তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 5 অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণ 5 থেকে 27 অক্টোবর পর্যন্ত চলবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে গ্রেফতার 22 আসামির উপস্থিতিতে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সকাল 7:30টায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে গ্রেফতার 22 আসামিকে আদালতে আনা হয়। 3 আসামি এখনও পলাতক। আবরার হত্যা মামলায় গত 15 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে 25 আসামির বিচার শুরু হয়। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তড়িৎ প্রকৌশল ও ইলেকট্রনিক্স বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা মামলার আসামি রবিউলকে 2য় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দুলাল, রবিউল ইসলামকে আজকে কোর্টে তোলা হয়েছে। 3 দিনের রিমান্ড শেষে তাকে আজকে তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর এখানে তুলেছেন। আমরা যতটুকু জেনেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিউলকে আজকে আদালতে তোলা হয়েছে সকাল 10টায়। এই কোর্ট ইন্সপেক্টর ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ডিবির ওসি তদন্ত কর্মকর্তা 3 দিনের রিমান্ড শেষে আজকে তুলেছেন এবং 164 ধারায় তাকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতের বিচারকের কাছে তিনি আবেদন দিয়েছেন এবং এখানকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন আদালতে ইসমাইল রবিউলকে রাখা হয়েছে। আপনাকে এখানে জানিয়ে রাখি যে 17 সেপ্টেম্বর রবিউলকে 2য় দফায় তাকে রিমান্ড নিয়ে আসা হয়। এর আগে 12 সেপ্টেম্বর তাকে প্রথম দফায় তাকে রিমান্ড নেওয়া হয়। আপনাকে আরো জানিয়ে রাখি যে 3রা সেপ্টেম্বর এই ঘটনার পরে ইউএনওর ভাই শেখ ফরিদউদ্দিন একটি মামলা দায়ের করেন, তাকে প্রথম দফায় তাকে রিমান্ড দেওয়া হয়। আপনাকে আরো জানিয়ে রাখি যে 3রা সেপ্টেম্বর এই ঘটনার পরে ইউএনওর ভাই শেখ ফরিদউদ্দিন একটি মামলা দায়ের করেন অজ্ঞাতনামা হত্যা চেষ্টা মামলা। এই মামলায় 5 জনকে আসামি করা হয়। 5 জনের মধ্যে 4 জন একজন কারাগারে রয়েছে। 3 জনের 7 দিন করে রিমান্ড শেষের পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই রবিউলের বিষয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তাদের যে ভাষ্য, রবিউল এই যে ঘটনা যেটা ঘটিয়েছে এককভাবে, এটি দায় স্বীকারের জন্য হয়তো আজকে জবানবন্দি তারা দিবেন। আগাম আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলে এটা জেনেছি, কারণ তাদের যে তদন্ত, এই তদন্তের যে আলামত এবং তাকে যে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদে এই ঘটনার যে মূল হামলাকারী রবিউল তাকে কিন্তু মোটামুটি তার নিশ্চিত হয়েছেন পুলিশ যে তাকে এটা করা হয়েছে। তো দিনাজপুর আমরা এখন অপেক্ষা করছি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই চত্বরে কখন রবিউলের জবানবন্দি শেষ করে আবার তাকে কারাগারে নেওয়া হবে, এই অপেক্ষা আমরা রয়েছি। আমার কাছে সর্বশেষ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই ছিল মামুন। দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা মামলার আসামি রবিউলকে 2য় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও মাথার ওপর ছাদ জোটে না অনেক শ্রমজীবী মানুষেরই। প্লাস্টিকের বোতল বা পরনের কাপড় হয়ে যায় বালিশ, আর রিকশা কিংবা ভ্যানের শক্ত কাঠামো বিছানা। এভাবেই রাতের কাছে চেয়ে নেন ঘুম। রাজধানীর সড়কে ভেসে থাকা মানুষের গল্প তুলে এনেছেন সাদাত রহমতুল্লাহ। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন।
রাজধানীতে রাত নেমে এলে তাদের দুচোখও ঘুমে জড়ায়, তবে ক্লান্তিতে ভেঙে পড়া শরীর এলিয়ে দেওয়ার জন্য নরম বিছানা নেই তাদের। যে বাহনে দিনভর দাপিয়ে বেড়ান রাজপথ, তাই হয়ে ওঠে শয্যা। ঘর ফেলে এসেছেন অন্য কোথাও, ঢাকার রাজপথ বুকে টেনে নিয়েছে তাদের। রাস্তা ঘুমাই, সকালে গাড়ি বেরাম, এতে খেপ নেই গা, অটো গাড়ির লেগা, অটো রিক্সার লেগা খেপ পায় না। ওরা কোনো নিরাপত্তা নাই, ওরা জীবন ভরে এইভাবে ঘুমাইতেছে। ওদের এই অবস্থা এইরকম, সারাদিন কাজকর্ম করে আইয়া কোনো বাসা বাড়ি নাই, কিছু নাই, এই জায়গায় এইভাবে জীবন কাটাইতেছে। যেখানে রাত সেখানে জিরিয়ে নেয়া, রিক্সা কিংবা ভ্যানগাড়িকে সম্বল করে এভাবেই তারা কাটান দিনের পর দিন। বাসা বাড়িতে কাজ করে ঘুমায়, আর কেউ ভ্যান চালায় ঘুমায় না, মশা লাগে কষ্ট করে ঘুমায়। কি করবো, মানে তো দেশ গ্রামের তো খাওয়ান নাই। এলা অন্য মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, থাকার জায়গা থাকলে পরে এখানে থাকে। বাসায় কারো এমন এমন লোক আছে বাসাতে বাইর করে দিচ্ছে, ভাড়া দিবা পারে না। এক পরিসংখ্যান বলছে এ ধরনের ভাসমান মানুষের সংখ্যা শুধু ঢাকাতেই 25 থেকে 30,000। প্রচলিত একটা কথা আছে, যেখানে রাত সেখানেই কাত। এই নগরীতে অসংখ্য এমন ভাসমান মানুষ রয়েছে যারা খেটে খাওয়া এবং তাদের রাত নামে এমন রিক্সা ভ্যানে। তারাও রাখছে অর্থনীতিতে ভূমিকা। এ রাত শেষে যখন আবার ভোর হবে, তখন আবারও সচল হবে এমন রিক্সা ভ্যান, সচল হবে তাদের অর্থনীতি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জোয়ারের পানির প্রচণ্ড চাপে ভাঙছে সড়ক, বিধ্বস্ত হয়েছে জেলা পরিষদের একটি রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্টে জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না স্থাপনা। ব্যবসায়ীদের দাবি, মেরিন ড্রাইভ সড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি দ্রুত টেকসই বেড়িবাঁধ দিয়ে রক্ষা করা দরকার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পার ঘেঁষে নির্মিত কক্সবাজার টেকনাফ দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কটির কারণে পাল্টে গেছে কক্সবাজারের পর্যটন খাত। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পয়েন্ট, এই পয়েন্টে সাগরের পানির প্রচণ্ড চাপে বিধ্বস্ত জেলা পরিষদের একটি রিসোর্ট। ভবনের নিচে সরে গেছে মাটি, ফাটল ধরে ধসে পড়েছে নানা অংশ। একই অবস্থা এই পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কের অংশ, জিও ব্যাগ দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এছাড়া শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। এক মাসের ভিতর বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার দোকানটা ভাঙে পড়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। পাশে একটা জেলা পরিষদের বিল্ডিং আছে, ওইটাও ভাঙে গেছে, ওইটাও সাগরের মধ্যে চলে গেছে। ভাঙন ধরছে এখানে, এই ভাঙ এগুলো কাজ করতেছে না, তো আমরা তো অনেক কষ্ট পাবো এগুলো, এখানে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আমাদের। কক্সবাজারের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মেরিন ড্রাইভ সড়ক, তাই পর্যটন শিল্প ও মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত রক্ষার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। এটা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, আসলে এটা একটা পর্যটনের জন্য, মানে কক্সবাজারের জন্য একটা বিশাল ক্ষতি আসবে এবং একটা নেতিবাচক পর্যটকদের মধ্যে পড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যেহেতু আমাদের এই একটা স্থায়ীভাবে এই বেরিবানটা নির্মাণ হয়। অবশ্য জেলা প্রশাসক জানালেন, মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও সেনাবাহিনী কার্যকরী ব্যবস্থা নেবে। পানি সম্পদ মন্ত্রণালয় এবং 16 ইসিবির পক্ষ থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করেছি, তাদেরকে জানিয়েছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেরিন ড্রাইভ সড়কটি নির্মিত হবার পর 2017 সালের 6 মে চলাচলের জন্য উদ্বোধন করা হয়। জোয়ারের পানিতে সড়কটির হিমছড়ি পয়েন্টে 5 কিলোমিটার ঝুঁকিতে রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, কক্সবাজার। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনের তীব্রতা কমলেও আতঙ্কে রয়েছেন নদী তীরের বাসিন্দারা। সরিয়ে নিচ্ছেন বসতঘর, কেটে ফেলা হচ্ছে গাছপালা। শনিবার সদর উপজেলার 5 ঠাকুরি গ্রামে একটি জামে মসজিদ সহ বেশ কয়েকটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। রোববার সকাল থেকে নতুন করে কোথাও ভাঙন দেখা যায়নি, তবে আতঙ্কে গাছপালা ও বসতঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। এদিকে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি গা, জমি জমা যা ছিল ঘর বাড়ি একবারে ডেবে ডুবে গেছে গা। কোন দিকে পা ফেলাম আমরা তখন সাহসী পেতেছি না, বই হইতেছে এখন ধরেন যে বাপের বাড়ি সাইড দিতে থাকতেছে না, এরাও তো যে হরিয়া গেছে। এখানে জিও ব্যাগ ডাম্পিং করে কাজ করা হয়ে গেছে, কিন্তু উপর্যুপরি পানি বৃদ্ধিতে এখানে আবারও কিছু কিছু জায়গাতে দেবে যায় এবং সেইভাবেই এখানে দুঃখজনকভাবে মসজিদটা কালকে বিলীন হয়ে গেছে নদীতে। যাচাই বাছাই ছাড়া আর কোনো নতুন কোম্পানিকে শেয়ার বাজারে আসতে দেয়া হবে না। সে সঙ্গে তালিকাভুক্ত অযোগ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনে
মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান। আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নিলে নতুন করে কেউ কারসাজিতে জড়িয়ে পড়বে না। সানবির রুপলের রিপোর্ট। বিএসইসির পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর বেশ কিছু পদক্ষেপে গেল কিছুদিন ধরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার। এর মধ্যে একাধিক কোম্পানিকে সতর্ক করা হয়েছে, লেনদেন বন্ধ, প্রতিষ্ঠানের নজরদারি, সেই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি কমিটির মাধ্যমে শেয়ার বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে লেনদেন বেড়েছে সূচকও। ওয়ালটন, রবি সহ বাজারে নতুন নতুন আইপিও আসার প্রক্রিয়া চলছে। গেল 10 বছরে শেয়ার বাজারে অনুমোদন পাওয়া অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তাই নতুন কোম্পানি আনার ক্ষেত্রে সতর্ক অবস্থানে বিএসইসি। রিসেন্ট যে আইপিওগুলো অ্যাপ্রুভাল দিয়েছে প্রত্যেকটা কোম্পানির বয়স 20, 30, 40 বছর। আমরা দেখেছি এরা সাস্টেইনেবল। যেসব কোম্পানি অস্তিত্ব নাই, অফিস নাই, বা যারা মানুষের টাকা নিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ডেকে আনা হচ্ছে, কথা বলা হচ্ছে। অনেকের অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে, অনেকের দেশ থেকে বের হওয়া আটকে দিয়েছে। আমরা হয়তো সামনে ফৌজদারি মামলাতেও যাব। নতুন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা বিশ্লেষণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরাও। পাশাপাশি অডিট ফার্মের প্রতিবেদনও পুনর্মূল্যায়নের কথা বলছেন তারা। নিশ্চয়তা দিতে হবে যে কেউই তদারকির বাইরে নয়, সরকারের নজরদারির ভিতরেই সবাই থাকতে হবে। নিয়ম নীতি, কিছু কন্ডিশন থাকে, তাদেরকে অ্যানুয়াল রিপোর্ট, অডিট রিপোর্ট, এই জিনিসগুলো এখন যারা অডিট করবেন তারাও যাতে অন্তত নিবন্ধনকৃত, তারাও যাতে নজরদারির মধ্যে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 362টি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 317টি নিবন্ধিত কোম্পানি আছে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ইউরোপের দেশগুলোতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। লকডাউনের পর ফ্রান্সে একদিনে রেকর্ড শনাক্ত হয়েছে। স্পেনেও সংক্রমণ বাড়ায় মাদ্রিদের বিভিন্ন এলাকা সোমবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে। এদিকে ব্রিটেনে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় প্রশাসন। প্যারিস থেকে ইউরোপের করোনা পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। ইউরোপের দেশগুলো প্রথম দফার করোনার আক্রমণ সামলাতে না সামলাতেই আবারও বেশ বেসামাল অবস্থায় পড়েছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও আক্রান্তের হার অনেক বেড়ে গিয়েছে। এদিকে ফ্রান্সে লকডাউন তুলে দেওয়ার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন 13,498 জন। আর আক্রান্তের হার বেড়ে যায় ফ্রান্সের নিস, মার্সাই সহ অন্যান্য শহরে আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 6 লাখেরও বেশি মানুষ আর মারা গিয়েছেন 30,000-এর বেশি মানুষ। তবে বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মানুষজন। আর সে কারণে মাদ্রিদের কর্তৃপক্ষ আগামী সপ্তাহে লকডাউন দিচ্ছে শহরটিতে। মাদ্রিদে লকডাউন অবস্থায় বন্ধ থাকবে সব পার্ক আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে রাত 10টার মধ্যে। আর 6 জনেরও বেশি মানুষ একত্রিত হতে পারবেন না, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটিতেও আক্রান্তের হার বেড়েছে অনেক বেশি। এখন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা। ফ্রান্স, স্পেনের পাশাপাশি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, বেলজিয়াম, জার্মান সহ ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে আবারও নতুন করে আক্রান্তের হার বেড়ে যায়। সাধারণ মানুষের মনের মধ্যে কাজ করছে নানা শঙ্কা আর ভয়। চিকিৎসা বিজ্ঞানী আর স্থানীয় গণমাধ্যমগুলো আগেই শঙ্কা প্রকাশ করে জানিয়েছিল ইউরোপে দ্বিতীয় দফায় করোনার আক্রমণ বেশ ভয়াবহ হতে পারে। আর বর্তমানে প্রতিদিন যে হারে আক্রান্তের হার বাড়ছে তাতে করে তাদের সেই শঙ্কাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। ক্রিকেটের খবর। সম্ভাব্য শ্রীলঙ্কা সফর সামনে রেখে করোনা টেস্টে উত্তীর্ণ ক্রিকেটার ও কোচিং স্টাফরা টিম হোটেলে উঠেছেন। আজ থেকে প্রথমবারের মতো দলীয় অনুশীলন শুরু করার কথা রয়েছে টাইগারদের। ওপেনার সাইফ হাসান আইসোলেশনে থাকায় টিম হোটেলে ওঠেননি, তবে করোনা টেস্টে তিনি নেগেটিভ প্রমাণিত হলে দলের সঙ্গে যোগ দেবেন। বাকি সবাই উঠেছেন টিম হোটেলে। ডাক পাওয়া ক্রিকেটাররা টানা 6 দিন অনুশীলন করবে। হেড কোচ রাসেল ডমিঙ্গোর নেতৃত্বে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নেবেন তামিম মুশফিকরা। তবে পারিবারিক কারণে টাইগারদের দায়িত্ব নিতে পারছেন না নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। এখনও ঢাকায় আসেননি আরেক কিউএ স্পেন কোচ ড্যানিয়েল ভিক্টোরি। শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে 27 সেপ্টেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
তিন উপায়ে বাজারে ছড়িয়ে পড়ছে নকল কসমেটিক্স। বাদ যাচ্ছে না পার্লার, ফুটপাত, অনলাইনও নানা রোগে আক্রান্ত ব্যবহারকারীরা, অপরিপক্ক সন্তান জন্মদানের শঙ্কা। বেগম জিয়ার নাশকতার 3টি সহ 4 মামলায় স্থগিতি থাকবে। আপিল বিভাগের আদেশ, হাইকোর্টেই হবে মামলার নিষ্পত্তি। এবং শীতে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে, সবাইকে আগাম প্রস্তুতি রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আন্তরিকভাবে কাজ করার জন্যই দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।